আলোচনায় ছিল বেগম খালেদা জিয়ার যিনি একান্ত সচিব আছেন তিনি 8 জন উপদেষ্টার নামে একটা অভিযোগ করেছেন, যদিও তার ব্যক্তিগত অভিমত বলা হয়েছিল বিএনপির তরফ থেকে, তারপর এটা নিয়ে কোনো আলোচনা নাই। আপনারা আসলেও মনে করেন যে বক্তব্যটা দিয়েছিলেন সাবেক সচিব সেটা আসলে তার ব্যক্তিগতই শুধু, নাকি এটার পিছনে সত্যতাও ছিল? আমি তো এটা রাজনীতি করি নাকি? জি, দলও করি এবং দলের একটা পদও ধারণ করি। তো আমার পার্টির মহাসচিবের যে স্টেটমেন্ট যেটা, সেটি তো আমার অবস্থান, তাই না? এক, আর আমি মাঝখানে দেশেও ছিলাম না। আমি জাস্ট গতকালকে চীন থেকে আমি একটা মানে ওদের তো সবই সরকারি, আমি একটা সফর থেকে গতকালকেই ফিরেছি। আপনি যে কথাগুলো বললেন এগুলো আমি ঠিক মানে জানিও না। কতদিনের সফর শেষে ফিরেছেন? 9 দিন। 9 দিনের দেশের খবর রাখেন নাই যে কি হচ্ছে? না, খুব রাখাটা কষ্ট ছিল, কারণটা হচ্ছে যে ওই দেশে আবার হোয়াটসঅ্যাপ চলে না। আচ্ছা, কোনো পোর্টালও দেখতে পারেন নাই যে কি চলছে? আইন অনুযায়ী তো আমি তো মানে যদি এর মধ্যে আর কোনো অভ্যুত্থান হয়ে যেত, বিএনপি ক্ষমতায় বসে গেছে বা কিছু হয়েছে, তখন কিভাবে জানতেন? টেলিভিশন ছিল, টেলিভিশনে দেখতাম, টেলিভিশন তো দেখাই যাচ্ছে। হ্যাঁ, ওখানে সিএনএ বলে একটা বোধ একটা মালয়েশিয়ান চ্যানেল বোধ প্রবাবলি ওটা দেখা যাচ্ছিল, সেটা কোনো সমস্যা নেই। আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে আমি আমার পার্টির সেক্রেটারি জেনারেল স্টেটমেন্ট মানে এই বিষয়ে নিঃসন্দেহে সেটা হচ্ছে যে উনি যেটা বলেছেন এবং পার্টির সেক্রেটারি জেনারেল যেটা বলেছেন, তো সেক্রেটারি জেনারেল বক্তব্যটাই তো স্ট্যান্ড করবে। এটি হচ্ছে মানে দলের অবস্থান, অর্থাৎ দল এইভাবেই বিষয়টাকে দেখে। আর এবং উপদেষ্টারা দুর্নীতিতে জড়িয়ে মানে পড়েছেন, এটা যদি আমি জানি না, আপনি বলতে পারবেন ভালো। সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই স্টেটমেন্টটা দেওয়ার পরে উনি কিছু বলেছেন কিনা, এরপর ফার্দার বা আর কিছু হয়নি, এটা নিয়ে আর কোনো আলোচনা হয়নি। তো এক জিনিস, মিডিয়া তার কাছে জানতে চেয়েছেন কিনা অথবা উনি মিডিয়াতে কিছু বলেছেন কিনা, ওনার কাছে যদি 8 জনের তথ্য থেকে থাকে তাহলে ওনাকে তো মানে পার্টি থেকে বলে দেওয়া হয়নি, উনি তার পার্টির সদস্য নন, উনি চেয়ারপারসনের মানে প্রাইভেট সেক্রেটারি। তো ঠিক আছে, তো মানে মিডিয়া তার কাছে জানতে চেয়েছে কিনা, বাইরে উত্তরে তিনি কিছু বলেছেন কিনা, এটা আমি অবগত না, এটা আপনারা বলতে পারবেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের পার্টির মহাসচিব যেটা বলেছেন যে উপদেষ্টাদের প্রতি পার্টি যে আস্থা প্রকাশ করেছেন, আমিও তাদের প্রতি আস্থাই রাখতে চাই। মানে উপদেষ্টাদের প্রতি আপনারা আস্থা রাখতে চান। আপনারা কি দল হিসেবে কয়দিন যাবত আরেকটা আলোচনা ছিল, আপনি হয়তো এই আলোচনায় নাও শুনতে পারেন, সেটি হচ্ছে এনসিপির বক্তব্য হচ্ছে হঠাৎ করে সরকার তাদের কিবলা পরিবর্তন করেছে। তারা লন্ডনে যে সেখানে সিজদা দিয়ে এসছে, দিয়ে আসার পর একটা দলের কথা মতো তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছে। এইখানে যে অভিযোগটা তারা করছে, সেই অভিযোগের ভিত্তিতে কি উপদেষ্টাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আপনারা আনতে চান না, তাদের সাথে একটা সুসম্পর্ক রেখে সামনে নির্বাচন পর্যন্ত যেতে চান? ব্যাপারটা কি তেমন কিনা? না, দেখুন, আমি প্রথম কথা হচ্ছে যে আমরা মানে সম্পর্ক খারাপ বা ভালোর প্রশ্ন আসবে কেন? সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তো আমরা তো মানে সরকার প্রধানের বক্তব্যে আমরা আস্থা রাখতে চাই। তিনি বলেছেন তিনি জনগণের অভিপ্রায়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন, নিঃসন্দেহে তিনি জনগণের অভিপ্রায়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। তো সুতরাং আমি তো তার সরকারের প্রতি আস্থাই রাখতে চাই, কারণ জনগণের অভিপ্রায় তো এই সরকার গঠিত হয়েছে এবং তার একটা নির্বাচনী সুস্পষ্ট রোডম্যাপও তারা দিয়েছেন। যদিও আমরা যে সময়টিতে চেয়েছিলাম সেটা ডিসেম্বরটাই ছিল আমাদের প্রেফারেবল টাইম। তো সরকারের তরফ থেকে যেহেতু তারা সরকারে আছেন, এটা তো একটা আয়োজনের ব্যাপারও আছে, কারণ আমাদের দেশের শাসন কাঠামো তো একেবারেই মানে ভেঙে পড়েছিল। এই যে পাশে যে ভদ্রলোক আছেন 2014 সালে, তখন বোধহয় তিনি সচিব ছিলেন, ওনারা তৎকালীন হাসিনা সরকারের ক্ষমতা থাকা অবস্থায় স্থানীয় সরকারের নির্বাচনের পাইনটা মেরে দিয়ে আসছেন না। তো সুতরাং এই পাইন মারা অবস্থা থেকে দেশটাকে উত্তরণ ঘটাতে তো সময় লাগবে, পুলিশের এফিকেসি সৃষ্টি করতে হবে। নির্বাচন করার জন্য তো পুলিশ লাগে, নির্বাচন করার জন্য আনসার লাগে, নির্বাচন করার জন্য প্রাইমারি স্কুলের টিচার লাগে। মানে সরকার যারা এদের, আমি তো নির্বাচন অংশ নিইনি, আমি আমার ধারণা নাই। আর গত 15 বছর তো দেশে নির্বাচন হতো না। ওই যে স্কুল শিক্ষকরা যারা দায়িত্বে থাকতেন ওনাদের কি বোধহয় কি পোলিং অফিসার বোধহয় বলা হয়, প্রিজাইডিং অফিসার বলা হয়, হোয়াট এভার। তো এই লোকগুলোর থাকা অবস্থাতেই তো দিনের ভোট রাতে হয়েছে, এই লোকগুলো থাকা অবস্থাতেই তো 100%-এর উপরে ভোট কাউন্ট হয়েছে।
এই লোকগুলো থাকা অবস্থাতেই তো আপনার ভোট কেন্দ্রের সামনে আমরা ছবিগুলোতে দেখেছি যে সেখানে মানে মানুষের কোনো উপস্থিতি ছিল না, মানে কতিপয় সার্মীয় সম্প্রদায়ের মানে প্রাণী মানে মানে অলসভাবে মানে ঘোরাঘুরি করতো, বিচরণ করতো বা ঘুমিয়ে পড়তো। এই দৃশ্য তো আমরা দেখেছি। সুতরাং নির্বাচন কন্ডাক্ট করার জন্য তো আমি তো সেই আপনার মানে চন্দ্রগ্রহ থেকে তো আমি মানে লোকজন আমরা নিয়ে আসতে পারবো না। এর মধ্য থেকে কম্পারেটিভলি যারা এই অপকর্মগুলোর সাথে যুক্ত নন, জড়িত ছিলেন না, এই সমস্ত লোকগুলোকে বাছাই করে তারপরে তো আমাকে মানে নির্বাচনের আয়োজনে যেতে হবে। এই সরকারের ভেতরে যে সমস্ত এখন পর্যন্ত যে সমস্ত আপনার পতিত স্বৈরাচারের এজেন্টগুলো আছে, সুবিধাভোগী লোকজনগুলো আছে, তাদের কথা তো বিবেচনা রাখতে হবে। এরা ভেতর থেকে কি সাবোটেজ করছে। এই যেমন আপনি দেখুন, আপনার ইউনূস সাহেব একা তো একটা সরকার চালাতে পারেন না। আপনি দেখবেন যে আপনার মাঝে মধ্যেই আপনার সচিবালয়ের এই ধর্মঘট, এটা ওটা, এই দাবি ওই দাবি, এই ঘুষখোর চোরেরা অনেকেই, সবাই না অনেকেই, এইগুলো মানে মাঝে মধ্যেই আপনার মানে সরকারকে অচল করে দিতে চায়। তারপর আপনার এনবিআরের কতগুলো চোর, সেই চোরগুলো আপনার মানে মানে কি একটা অচল অবস্থা সৃষ্টি করে মানে একটা বাজে অবস্থা তৈরি করছিল। তো এইটাকে তো স্ট্রিমিং যারা আন্দোলন করছিল সবাইকে আপনি চোর বলতে চান? মোস্টলি আপনি ওদের বাড়ি ঘরে খোঁজ নেন, ওদের সয় সম্পত্তির খোঁজ নেন, ওদের ছেলে মেয়ে কোথায় পড়ে এগুলো খোঁজ নেন, দেখেন এক বেটাও তো যখন টান দিছে সুতো, যখন টানছে তখন কিন্তু আন্দোলন সরে গেছে। আপনাকে এগুলো তো দেখতে হবে। ইট ইজ মি, আপনি মুন্নে আপনার খেয়াল নাই, আমি কিন্তু সেই ব্যক্তি। আমি কিন্তু 1996 সালে তৎকালীন সময়ে আমি কিন্তু এই যে জনতার মঞ্চে সরকারি সার্ভিস ব্রেক করার দায়ে, এই যে সরকারি চাকরিতে থেকে তারা শৃঙ্খলা ভঙ্গ করে যখন তখন যারা মানে প্রশাসনকে অচল করে দিতে চায়, একটা রাজনৈতিক সরকারকে যারা জিম্মি করে ফেলতে চায়, করে স্বার্থ হাসিল করতে চায়, অথবা অন্যের সুতো টানাটানিতে এই কাজগুলোতে যুক্ত হয়ে পড়ে, এদের বিরুদ্ধে আমি সেই ব্যক্তি। আই ফাইল্ড এ রিট পিটিশন বিফোর দ্য হাইকোর্ট। আমি তাদের বিরুদ্ধে এই মানে আপনার করেছিলাম, কি বলে আপনার রিট করেছিলাম এই যে তথাকথিত জনতার মঞ্চে ওঠার জন্য সরকারি কর্মকর্তাদের। এমন দেব মিস্টার আবু আলম শহীদ খান, তার বিরুদ্ধে আমার মানে মামলা ছিল। তিনিও তৎকালীন সময়ে আমি এফআইআর করিনি, আমি হাইকোর্টে রিট করেছি। মামলা হয়েছিল থানায়, সেটা অন্যরা করতে পারবে, আমি করিনি। আমি হাইকোর্টে রিট করেছি যে প্রজাতন্ত্রের কর্মচারীর নামে কতিপয় মানে কর্মচারী বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং এদের মোটিভ অন্যরকম, এবং তাদের কর্মকাণ্ড, তাদের বিহেভিয়ার আদৌ সরকারি চাকুরি বিধানের সাথে যায় না। এবং আমি রিট করার পরিপ্রেক্ষিতে তৎকালীন উচ্চ আদালত 9 দিনের জন্য মানে 10 দিন তাদের সকল প্রকার সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছিল এবং ইমিডিয়েট নেক্সট ম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করার জন্য হাইকোর্টের মাননীয় বিচারপতিদের যে বেঞ্চ তারা নির্দেশ দিয়েছিলেন। 10 দিনের দিন ব্যারিস্টার আমিরুল ইসলাম অ্যাপিয়ার্ড ফর দেম, যারা আমার রেসপন্ডেন্ট ছিলেন, যারা আমার বিবাদী ছিলেন ওই মামলায়, তাদের পক্ষে তিনি দাঁড়াবার পরে ওই অর্ডারটা স্টে হয়। তো আনফর্চুনেটলি এর পরবর্তীতে বিএনপি তো ক্ষমতা ছিল না, তো সুতরাং বিএনপি এটাকে এগিয়ে নিতে পারে না। আমি তো ব্যক্তি না, এটা একটু শেষ করে তারপরে যান। এরপরে যখন আওয়ামী লীগ আসলে ন্যাচারালি আওয়ামী লীগ এটা করবে না, বিএনপি মেড দ্য ব্লান্ডার। সেটা হচ্ছে বিএনপি 2001 সালে ক্ষমতা আসার পরে এই কেসটা, আমি তো ইন্ডিভিজুয়াল, এই কেসটা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কেসটা পার্সিউ করা উচিত ছিল। তার ফলে যেটা হতো, মখা আলমগীর সহ এবং তৎকালীন আমি আপনার প্রিন্সিপাল সেক্রেটারি তার বিরুদ্ধে মামলা করেছিলাম, ফরেন সেক্রেটারি ফারুক সোবহানের বিরুদ্ধে মামলা করেছিলাম, ওয়ালিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছিলাম, অনেকের বিরুদ্ধে মামলা করেছিলাম। এমনকি দিদেন আপনার মানে হোম সেক্রেটারি শফিউর রহমান, তার বিরুদ্ধে আমার মামলা ছিল। আচ্ছা, তো তৎকালীন সরকার যদি বিধি ব্যবস্থা নিত, তাহলে আজকে সচিবালয়ে যে সমস্ত দুষ্ট লোকজনগুলো, মেনি অফ দেম নানা ওয়েতে যারা কারাপ্ট, এই লোকগুলো এইভাবে মাথাচাড়া দিতে পারতো না। এইটার জন্য এটা ইউনূস সরকার যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট না, তিনি মনে করেন যে উনি এইভাবে কোনো রকম টাইমটা পার করে ফেলবেন। বাট টাইমটা পার করতে যে কী অবস্থা হচ্ছে জানেন, ঢাকা শহরে যেমন ব্যাটারি গাড়িতে সয়লাভ হয়ে গেছে, তেমনি এখন রাষ্ট্রীয় প্রশাসন বলেন নানা মানে সেক্টরে ওই ব্যাটারি রিক্সা
আলাদের মতো আপনার একেবারে একটা বাজে একটা মানে মিসম্যানেজমেন্ট একটা হসপস মানে দেশের শাসনমতো একটা হসপস সৃষ্টি হয়ে গেছে। কিন্তু সেই হসপসের মধ্যেই আমি আপনাকে বলি যে আপনি তখন এতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, মামলা করেছেন, সকল কিছু করেছেন, কিন্তু যখনই আপনার দলের কেউ বা ব্যক্তিগতভাবেই বলে থাকুক তিনি বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, তার কথাটা আপনারা একেবারেই বললেন, তার ব্যক্তিগত হিসাবে তাকে ডিজোন করলেন। উপদেষ্টারা আসলে এটার সাথে আছে কি না? আমি তো তার কথা ডিজোন করব এই কারণে যে আমি তো বিষয়টা জানি না, কিন্তু এইটা নিয়ে আসলে তদন্ত হওয়া দরকার ছিল কিনা বা জানার দরকার ছিল কিনা, নাকি আপনারা মনে করেন যে এটা তো না এটা তো দুদকের যিনি মানে এসিসি কি বলে চেয়ারম্যানই বোধহয় এসিসি চেয়ারম্যান সাহেব তো ক্যাটেগরিক্যালি তিনি বলেছেন, আমি তার স্টেটমেন্টকে তার পজিশনকে যে তিনি প্রমাণ চেয়েছেন, কাগজপত্র চেয়েছেন। আমি আসবো বিরতির পর, ওই প্রশ্নটা আমি রেখে গিয়েছিলাম। আমি খুবই দুঃখিত যে অনেক কথা শুনছিলাম, এই কারণে আবু আলম শহীদ এই কারণে যে আমি অনেক কথা বলতে পারি না। নিশ্চয়ই বলতে পারবেন। আমি বিরতির পর আবার আসতে চাই আপনাদের কাছে। আমি আসছি। যা বলতে চাই বলে নেই।